শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ এবং রায়ের বাজার স্মৃতিসৌধে মানুষের ঢল। ৭১-এর সব চক্রান্ত নস্যাৎ করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ, বলছেন বুদ্ধিজীবীরা। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান। ৪৫তম মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে সব প্রস্তুতি প্রায় শেষ, চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। স্বাধীনতার ৪৫ বছরে এসে কৃষি প্রধান বাংলাদেশ এগিয়ে চলছে শিল্প উন্নয়নের দিকে। মধ্যম আয়ের দেশে পরিণত করতে বহুমুখীকরণের বিকল্প নেই, বলছেন অর্থনীতিবিদরা। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা এবং ধানের শীষের পাশাপাশি মেয়র পদে লড়ছেন আরও ৫ প্রার্থী। ভোটাররা নতুন কাউকে বেছে নেবেন বলে আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা ৭১-এ জাতিকে মেধাশূন্য করতে নীল নকশা করেছিল তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। পরে সাধারণ মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। যারা সেরা সন্তানদের হত্যা করেছে তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয়, তাদের তো বিচার কার্য শুধু সম্পন্ন হয়নি, তাদেরকে এক্সিকিউটও করা হয়েছে, দণ্ড কার্যকর করা হয়েছে। বাকি বাইরে যারা আছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে দলীয় প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। সেখানে আছেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি শিমুলের কাছে। শিমুল। শফিক, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে স্মরণ করার জন্য এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গতকাল রাত থেকে যে জনসমুদ্র চলছিল সেটা কিন্তু এখন অব্যাহত আছে। এবং আপনি যদি দেখতে পান আমার ডান পাশে কিন্তু প্রচুর সংখ্যক এখনো পর্যন্ত কিন্তু মানুষজন আসছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে তারা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বিশেষ করে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে স্কুল এবং কলেজের প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে আসছেন এবং এসে হাজির হয়েছেন। এবং আমরা বেশ কিছু রাজনৈতিক দলের ব্যানারও এখানে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে আমরা যেমন খবর পেয়েছি যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি পথে আছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো উনি এখানে এসে পৌঁছাবেন। এবং সে কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএনপির যারা অঙ্গ সংগঠন আছে তার ইতিমধ্যে এসে আশপাশে বিভিন্ন পর্যায়ে জড়ো হচ্ছে। আমরা আপনি যদি দেখেন যে আমার বাঁ পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন বেগম রিজার জন্য। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বেগম জিয়া এখানে পৌঁছাবেন এবং সে কারণে তারা অপেক্ষা করছেন এবং তারপর এখানে ফুল দেওয়া হবে। তো আজকে যেমন এখন পর্যন্ত যেমন দেখতে পাচ্ছি যে আসলে এখানে তেমন বিশৃঙ্খলার তেমন কিছু ঘটেনি। যেমন গত বছর কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু এবছর এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে আসলে ফুল দেওয়ার যে কার্যক্রম সেটি চলছে। এবং যারা এখানে আসছেন তারা শ্রদ্ধা ভরে শহীদদেরকে স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের কাছ থেকে তাদের শহীদদের যে শিক্ষা সেই শিক্ষা বুকে ধারণ করে নিয়ে এই জায়গা ত্যাগ করছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে আজকের এই দিবসের যে শিক্ষা, যেই তাদের শহীদদের যে স্বপ্ন ছিল দেশকে একটি সুখী সমৃদ্ধশালী এবং
সর্বস্তরের মানুষের সমান অধিকারের যে জায়গা তারা তৈরি করতে চেয়েছিলেন, সেই জায়গা, সেই দেশকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, সেই লক্ষ্যে কাজ করার জন্য তারা এখান থেকে কিন্তু এই শিক্ষা নিচ্ছেন। এবং বিশেষ করে যারা তরুণ প্রজন্ম যারা আছে তাদের সাথে আমরা কথা হয়েছিল, তারাও আমাদেরকে একই কথাই জানিয়েছেন এবং তারা আমাদেরকে এটাও জানিয়েছেন যে সাম্প্রতিককালে যে জঙ্গি তৎপরতা সহ যেসব অপশক্তি কিংবা যেসব অপছায়া বাংলার আকাশে এসে জড়ো হয়েছে, সেগুলো দূর করার জন্য, বাংলা আকাশের সেই অপশক্তিকে ঠেকানোর জন্য তারা এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এবং যারা মুক্তিযোদ্ধা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে লক্ষ্য ছিল স্বাধীনতা যুদ্ধে অর্জনের জন্য, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য যেই ইচ্ছা শক্তি নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই ইচ্ছা শক্তিও এখনকার যারা তরুণ প্রজন্ম সেটা তাদের মধ্যেও ছড়িয়ে পড়ুক এবং দেশ বিনির্মাণের যেই কার্যক্রম, সেই কার্যক্রমে তারা দীপ্ত হস্তে ঝাঁপিয়ে পড়ুক এবং সেই লক্ষ্যে তারা কাজ করুক। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠনের ব্যানারে কিন্তু এই ফুল দেওয়ার কার্যক্রম চলছে এবং শহীদদের যে স্মরণ সেটি আজকে আসলে সারাদিনই চলতে থাকবে। এবং এখন মাত্র সকাল 10টা এবং এটি সাধারণত এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দুপুর পর্যন্ত আসলে এই সরাসরিভাবে ফুল দেওয়ার কার্যক্রম চলে, কিন্তু আসলে গোটা জাতিকে আজকে এই শহীদদের যে ত্যাগ, যে আত্মত্যাগ, সেটি শ্রদ্ধা ভরে সারাদিন স্মরণ করবে এবং পুরা বছর ব্যাপী এই আজকে দিনের শিক্ষাকে তারা তাদের কাজে লাগাবে, এটাই এখানকার সকলের প্রত্যাশা। শফিক। দর্শক, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। এর আগে প্রথম প্রহরে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বিভিন্ন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। রাত 12টা 1 মিনিটে রাজধানীর রায়েরবাজার বৌদ্ধভূমিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এবং তাদের দোসরদের হাতে নিহত বুদ্ধিজীবীদের। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের আলোকচিত্রের সামনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংস্কৃতি কর্মীরাও। প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল চত্বরে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ শেষে ঢাবি উপাচার্য বলেন, দেশের জন্য নির্ভীকভাবে জীবন দিয়ে এসব বুদ্ধিজীবী মৃত্যুকে জয় করেছেন। 14 ডিসেম্বর 2016 সালে আপন কর্মগুণে মানুষের মনে জায়গা করে নেন সমাজের কিছু আলোকিত মানুষ। মৌলভীবাজারে সুদর্শন রবি দাস এমনই একজন। রবি দাস বিনা পারিশ্রমিকে জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত শেখান। এই আলোকিত মানুষের গল্প থাকছে সংবাদের শেষাংশে। জাতির সূর্য সন্তানদের হত্যার মাধ্যমে ভূমিষ্ঠ প্রায় একটি দেশকে মেধাহীন করার সংঘবদ্ধ পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানিরা। তবে এই হত্যাযজ্ঞ বাস্তবায়নে কাজ করেছে তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর এবং আল শামস বাহিনী। এর অন্যতম দুইজন চৌধুরী মাইনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানের বুদ্ধিজীবী হত্যার দায়ে ফাঁসির রায় হলেও কার্যকর করা যায়নি এখনো। দেশের বাইরে অবস্থান করা এই দুই বদর নেতার রায় কার্যকর করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সন্তানেরা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। পরাধীনতার শৃঙ্খল একে একে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। রুদ্ধ লৌহ কাপটের অর্গল তখন মুক্তির অপেক্ষায়। আর তখনই বাঙালি জীবনে নিকষ কালো রাত। পরাজয় অবিসম্ভবী সেটা যখন জানা হলো, জেনারেল রাও ফরমান আলীর শীতল পরিকল্পনায় হত্যা করা হলো এদেশের সূর্য সন্তানদের। পোড়ামাটি নীতি বাস্তবায়িত হলো পাকিস্তানিদের এদেশীয় দোসর বদর বাহিনীর দ্বারা। তারা চেয়েছিল পরাজিত হলেও যেন এই জাতির যতদূর সম্ভব ক্ষতি করে যেতে পারে। অবস্থার কিন্তু পরিবর্তন এখনো হয়নি। জামাত ইসলাম এখনো আছে, আলবদররা ছদ্মবেশে আছে, মূল লক্ষ্য তাদের একই। এরা যে বনজগতে আধিপত্য বিস্তার করে আছে, তার বিপরীতে যদি সরকারি উদ্যোগে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বুদ্ধিজীবীদের উপর হুমকি থেকেই যাচ্ছে।
এই নৃশংস এবং পরিকল্পিত হত্যাকাণ্ড কেবল ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না, দেশের সকল বড় শহরে তালিকা করে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানি বাহিনী। এর নেতৃত্বে থাকা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। তবে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত অন্য দুই নেতা চৌধুরী মাইনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানের অবস্থান এখন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে। এ কারণে বুদ্ধিজীবী হত্যার দায়ে তাদের ফাঁসির রায় হলেও এখনো তা কার্যকর করা যায়নি। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা এই দুই হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন। তাদেরকে এক্সট্রাডাইট করার জন্য যা যা করা প্রয়োজন আইনগতভাবে সবই যেন করা হয়, এই দাবিটা জানাচ্ছি। এখনো আমেরিকার কোন কোন রাষ্ট্রে ডেথ পেনাল্টি বজায় রয়েছে। ইংল্যান্ডে খুব বেশি দিন আগে নয় যে সেখান থেকে ডেথ পেনাল্টি উইথড্র করা হয়েছে। কাজে সেই যুক্তিগুলো দিয়ে তাদের যুক্তি দিয়ে তাদেরকে যুক্তি খণ্ডনের কিছু উপায় তৈরি করা যায়। শোকটা আমাদেরই থাকুক, গর্বটা তো আমাদেরই হোক। জেনারেল ফরমান আলী তার ডায়েরিতে লিখেছিলেন, বাংলার মাটি রক্তে লাল করে দেবেন তিনি। তা তিনি দিয়েছিলেনও বটে, তারপরও বুদ্ধিজীবী হত্যার 2 দিনের মাথায় স্বাধীন বাংলার লাল সূর্য দেখেছে বাংলার মানুষ। শহীদ বুদ্ধিজীবীরা বাংলাদেশকে ঘিরে যে স্বপ্নগুলো দেখেছিলেন আজও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সূর্য সন্তানদের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা গেলে খানিকটা ঋণ হয়তো শোধ হবে, আর দায়মুক্তি ঘটবে দেশের। রায়ের বাজারের বৌদ্ধভূমি থেকে তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বৌদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ওমর ফারুক এবং পারমিতা হিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শফিক, সকাল থেকেই বিশেষ করে ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রায়ের বাজার বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ সেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেই যে শ্রদ্ধা নিবেদনের যে ধারাবাহিকতা সেটি এখনো রয়েছে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ আগেই বাংলাদেশের অন্যতম সাংবাদিকদের একটি প্রভাবশালী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার নেতৃত্বে। আমরা তার সাথে কথা বলবো। বাদশা ভাই, আমরা জানি যে পুরো মুক্তিযুদ্ধের 9 মাসে সাংবাদিক সমাজের বিশাল আত্মত্যাগ ছিল। আমরা যতদূর জানি যে 33 জন সাংবাদিক শহীদ হয়েছেন। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে 33 জনই সাংবাদিক। তাদের যেই ধারাবাহিকতা, যেই সাহসিকতা, দেশপ্রেম, সেটি কি আমরা যে পরবর্তী প্রজন্মে যারা সাংবাদিক রয়েছি, আপনার কি মনে হয় যে আমরা সেটি ধারাবাহিকতা রক্ষা করতে পারছি? বিজয়ের মাস, প্রথমেই আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদ, যারা শহীদ হয়েছেন সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার 14ই ডিসেম্বর আপনারা জানেন, এই দিনে আমাদের সাংবাদিকদের সহ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল নির্মমভাবে। পাকিস্তানি রাজাকার এবং দোসররা মিলে এই হত্যাকাণ্ড চালিয়েছিল। আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর সাংবাদিকদের স্বাধীনতার প্রতি যে আত্মত্যাগ, আমি মনে করি তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের দেশপ্রেম, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকরা আজও নিবেদিত এবং বাংলাদেশ যতদিন থাকবে সাংবাদিকরা ততদিন তাদের আত্মত্যাগ অব্যাহত রাখবে। বাংলার মানচিত্র কখনোই মুছে যেতে দেবে না। বাদশা ভাই, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ এর আগেই আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ যে প্রজন্ম 71, তারা এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করেছে এবং সেই শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তারা একটি দাবি জানিয়েছেন, সেটি হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবীদের সহ সকল শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করার জন্য। কিন্তু আমরা জানি যে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, কিন্তু সুনির্দিষ্টভাবে কি আমরা বলতে পারি যে সর্বমোট শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা কত? ওমর, আমি যতটুকু জানি যেটা হচ্ছে 1972 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জার্নাল প্রকাশিত হয়। সেখানে টমাস নামে একজন সাংবাদিক লিখেছিলেন যে 1070 জন মোট শহীদ বুদ্ধিজীবী রয়েছেন, যেটি শুধুমাত্র আজকের দিনে নয়, 14 ডিসেম্বরে নয়, পুরো এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, উনি সংখ্যা লিখেছিলেন 1070। কিন্তু আসলে এটি নির্ণয় করা খুব কঠিন, এই কারণে যে আপনি সমাজের কাদেরকে বুদ্ধিজীবী বলবেন আর কাদেরকে বলবেন না, এটি কিন্তু প্রথমে আপনাকে নির্ণয় করতে হবে, যার ফলে এই সঠিক সংখ্যাটা বলা একটু মুশকিল। তবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দেখি। আপনার 1972 সালে শহীদ বুদ্ধিজীবীদের যে গ্রন্থকোষ বের করা হয়, মানে তাদের নামের যে তালিকা করা হয়, সেখানে আমরা দেখেছি 252 জনের নামের তালিকা করা হয়েছিল। সেখানে বেশিরভাগই যারা অধ্যাপক রয়েছেন, বিশেষ করে অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক এবং অন্যান্য ক্ষেত্রে যারা বরেণ্য ব্যক্তি রয়েছেন
ছিলেন তখনকার, তাদের নামের তালিকা করা হয়েছিল। বাংলা পিটিআই এক ধরনের তথ্য পাই আমরা, যেখানে দেখি যে 13 জন সাংবাদিক আজকের দিনে এবং 33 জন মোট সাংবাদিকের সংখ্যা পাই এবং মোট 919 জনের একটি তালিকা বাংলা পিটিআই পাওয়া যায়। তো আসলে বিভিন্ন জায়গার তথ্য উপাত্ত এক এক রকমের, কিন্তু এই বিষয়টা আমি আপনাকে প্রথমেই বলছিলাম, ভোরেই বলছিলাম যে আসলে কাদেরকে বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হবে, এবং এটি আসলে একটি মানে কঠিন কষ্টসাধ্য বিষয়। কারণ প্রথম থেকেই বাংলাদেশের যারা অগ্রগণ্য সমাজ ছিল, শিক্ষিত সমাজ ছিল, পাক বাহিনীর আক্রোশটা কিন্তু মূলত তাদের উপরেই ছিল। কেননা তাদের কার্যক্রম, তাদের সাংস্কৃতিক চর্চার উপর তাদের যে পেছনের যে ভূমিকা ছিল, তাদের পেছনের ভূমিকার কারণেই কিন্তু বাংলার মানসিকভাবে তারাই জাতিকে তৈরি করেছে, তারাই তৈরি করেছেন, এবং তারাই কিন্তু সাহস দিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন এবং শিখিয়েছেন যে হ্যাঁ, নিজেদের অধিকারের জন্য দাঁড়াতে হয়, নিজেদের ন্যায্য অধিকার এভাবে আদায় করে নিতে হয়। নেতৃত্বের কিন্তু তারাই ছিলেন, পেছন থেকে তারাই কাজ করেছেন, যার ফলে তাদের প্রতি সবচেয়ে বেশি প্রতিহিংসা ছিল পাক হানাদার বাহিনীর। হ্যাঁ, সেই প্রতিহিংসা এবং সেই ষড়যন্ত্র যে এখনো হচ্ছে সেটি অনেকেই অভিযোগও করে থাকেন এবং আমরা কিছু কিছু ঘটনায় দেখতেও পাই। তবে আসার কথা হচ্ছে যে সকাল থেকেই আমরা যাদের কাছে, নতুন প্রজন্মের সাথে যাদের সাথে কথা বলেছি, তারা আসলে শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই হাঁটতে চান এবং সেই পথেই বাংলাদেশকে এগিয়ে নিতে চান। এখন পর্যন্ত আমাদের কাছে এতটুকুই ছিল, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বৌদ্ধভূমিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন সাধারণ মানুষ। সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক এবং পারমিতা হিম। সময় সংবাদে আরও থাকছে। বিশেষ দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালির ফুল চাষিরা। চলছে প্রায় 50 কোটি টাকা ফুল বিক্রির প্রস্তুতি। 1971 সালের আজকের এই দিনে সারা দেশে হত্যা করা হয় শিক্ষাবিদ, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক সহ অগ্রগণ্য বাঙালিদের। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এই বর্বর ঘটনার উদ্দেশ্য ছিল একটাই, বাঙালি জাতিকে মেধা এবং মননে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া। তবে সব চক্রান্ত নস্যাৎ করে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুদ্ধিজীবীরা মনে করেন মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আরও পথ পেরোতে হবে বাংলাদেশকে, আর এক্ষেত্রে তাদের ভরসা এদেশের তরুণরাই। পারমিতা হিমের রিপোর্ট। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধের শুরু থেকেই খড়গ নেমে এসেছিল ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর বাঙালি জনতার ওপর। তবে মুক্তিকামী মানুষের কাছে সেনাদের অস্ত্র সবসময়ই পরাজয় বরণে বাধ্য। 14 ডিসেম্বর রাতে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মূল করার জন্য পৈশাচিক হত্যাযজ্ঞে লিপ্ত হয় পাকিস্তানি সেনারা। এদেশীয় দোসরদের সহায়তায় বাসা কিংবা কর্মস্থল থেকে চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে একে একে হত্যা করা হয় এদেশের বরেণ্য ব্যক্তিদের। খড়গ নেমে এলো বাঙালির রাজনীতির সংস্কৃতির পীঠভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর। সারা দেশে হত্যা করা হলো শিক্ষাবিদ, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক সহ অগ্রগণ্যদের। সূর্য সন্তানদের রক্তে রঞ্জিত স্বাধীন সার্বভৌম দেশ গড়ে বাঙালি। বাঙালিকে মেধায়, প্রজ্ঞায়, জ্ঞানে চিরদিনের জন্য পঙ্গু করার ষড়যন্ত্র ব্যর্থ হলো। 1971-এর তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ আজ পৃথিবীর সব উন্নয়নশীল দেশের আদর্শ। এটা খুব একটা বুদ্ধিপ্রসূত সিদ্ধান্ত ছিল, এখন আমরা বলবো না। কারণ একটা গোটা জাতি যখন রুখে দাঁড়ায় যে কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে, তাকে সামরিকভাবে দমন করা যে যায় না, এটা পৃথিবীর ইতিহাস সম্পর্কে ন্যূনতম পরিচয় যাদের আছে তাদের জানা উচিত। এটা ঠিক যে তারা মরে যাওয়ার ফলে আমাদের জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো যোগ্য লোককে হারিয়ে। কিন্তু ক্ষতিগ্রস্ত হলেও ইতিহাসের শূন্যতা বলে কিছু থাকে না, শূন্যতা পূর্ণ হয়। 2013-তে এসে আমরা যুদ্ধাপরাধীদের বিচারও দেখছি, তারপরে আবার শাহবাগের আন্দোলন দেখছি। যে জেনারেশন, যে প্রজন্ম মুক্তিযুদ্ধ কখনো দেখেনি, কিন্তু তারাই আবার মুক্তিযুদ্ধের কথা বলছে। এই আদর্শটাকে যারা বুকে রেখেছে তারা কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। বাঙালির মেধার মননের কাছে বরাবরই হার মেনেছে পাকিস্তানিরা, আর তাই প্রতিহিংসা পরায়ণ পাক বাহিনীর সর্বশেষ আঘাত আসে আমাদের বুদ্ধিজীবীদের ওপর।
বাঙালি জাতিকে চিরতরে মেধায় বুদ্ধিতে পঙ্গু করে দিতে তারা আঘাত হানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ওপরে। তবে অদম্য বাঙালির সামনে যাবার গতিকে রোধ করতে পারেনি। তাই তো আমরা গড়েছি শিক্ষায়, সংস্কৃতিতে, প্রযুক্তিতে সব দিক থেকে অগ্রসরমান উন্নয়নশীল বিশ্বের রোল মডেল আমাদের প্রিয় বাংলাদেশ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। আবারও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের খবর। যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ময়মনসিংহে সকাল 7টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বধ্যভূমিতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে বরিশালে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড সকাল 7:30টায় জেলা প্রশাসনের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেছেন। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। শফিক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিলেটের বুদ্ধিজীবী কবরস্থান এবং বুদ্ধিজীবী স্মরণেই এই জায়গাটি নির্মিত হয়েছে। বিশেষ করে এইখানে এই মেডিকেলের পাশেই সিলেট মেডিকেল কলেজ তখন ছিল, সেই মেডিকেল কলেজের পাশে এই জায়গাটিতে এখানে কবর দেওয়া হয়েছিল। তখন শহীদ হয়েছিলেন অধ্যাপক ডাক্তার শামসুদ্দিন আহমদ 9 এপ্রিল 1971 সালে, এবং ওনার সাথে 3 জন আরও নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তাদের স্মরণে এখানে সমাহিত করা হয়েছে এবং তাদের স্মরণেই এখানে গণকবরও আছে এবং তাদের এই কবরস্থানের পাশে বেশ কয়েকটি কবরও আছে। এবং এই কবরস্থান এবং এই এলাকাটি শহীদ মিনারের পাশেই, সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই এই স্মৃতিস্তম্ভ এবং কবরস্থান রয়েছে। তাকে ভিত্তি করে তাকে এখানে প্রতি বছর শহীদদের স্মরণে এখানে করা হয়, শহীদদের স্মরণে এখানে ফুল দেওয়া হয়। আজকে সকাল থেকে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং পেশাজীবী সাংস্কৃতিক সংগঠন এইখানে ফুল দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগ এই মুহূর্তে এই স্মৃতিস্তম্ভে তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। এর আগে দিয়ে গেছে সিলেট মহানগর আওয়ামী লীগ, এর আগে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, অন্তত শতাধিক সংগঠন সকাল 10টার কিছু আগে থেকেই এখানে ফুল দেওয়া শুরু করেছে, তাদের শ্রদ্ধা জানাতে শুরু করেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেছে। সিলেটে একটু বলে রাখি যে সিলেটের শহরে এবং সিলেট নগরীতে এই একটি স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণে করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভ যেটা শহীদদের স্মরণে রাখা হয়েছে, এখানে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাই স্মরণ করতে আসে, সবাই শ্রদ্ধা জানাতে আসে। তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেই ফুল সকালে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো এইখানে ফুল দিয়েছে এবং আরও বিভিন্ন এখানে দাঁড়িয়ে আছে বাইরে কিউ যেটাকে বলে, লম্বা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সিলেট প্রেস ক্লাব কিছু সময়ের মধ্যে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এইভাবে চলতে থাকবে প্রায় দুপুর পর্যন্ত এইখানে, এবং পার্শ্ববর্তী যে শহীদ মিনার আছে আগামীকাল প্রথম পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। শফিক, এই ছিল সিলেট কেন্দ্রীয় বুদ্ধিজীবী গোরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সর্বশেষ খবর। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন সাধারণ মানুষ। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ৪৫তম মহান বিজয় দিবস উদযাপনের জন্য জাতীয় স্মৃতিসৌধে সব প্রস্তুতি প্রায় শেষ। চলছে শেষ মুহূর্তের সৌন্দর্য বর্ধনের কাজ। ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হবে ৭১-এর বীর শহীদদের। মোজাফফর হোসাইন জয়ের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লাখো শহীদের স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে বাঙালির অহংকার এই স্তম্ভ। বিজয় দিবসের ভোরে ৭১-এর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। শুধু ভালোবাসাই নয়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানানো হবে রাষ্ট্রীয় সম্মান। আর তাই প্রস্তুতিটাও চলছে জোরে সোরে।
ইতোমধ্যে রংতুলির আঁচড়ে লাল ইটে সাদা রঙের শুভ্রতায় সাজানো হয়েছে হেঁটে চলার পথ। স্মৃতিসৌধের পুরো 40 একর এলাকা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে আগেই, তারপরও যেন শেষ হতে চায় না কাজ। তাই শেষ সময়ে সবুজ চত্বরে রঙিন ফুলে সাজানো বাগান ও হেঁটে চলার পথের ধারে টুকটাক কাজে ব্যস্ত দায়িত্বে থাকা কর্মচারীরা। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা এই জাতীয় স্মৃতি শহরকে সুন্দর করে রং দিয়ে সাজাইতেছি। ফুলের মালা টালা দেয়া দেখে আমরা দোয়া মোছার কাজ করি। আমরা নতুন করে গাছ লাগাই, আবার সব জায়গায় নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, রং দেওয়া হয়, যাতে এটা সৌন্দর্য দেখায়, এই জন্য আমরা এটা সাজাইতেছি। সবুজ বৃক্ষরাজিতে ঘেরা স্মৃতিসৌধের কৃত্রিম হ্রদে শীতের সূর্যের ঝলমলে আলোয় ফুটে উঠছে লাল শাপলাও। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, 6 ডিসেম্বর থেকে শুরু হওয়া সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হওয়ায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখন প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে ধোয়া মোছার কাজ, রং তুলির কাজ এবং ফুল দিয়ে সাজানোর কাজ সম্পন্ন করেছি। সাভার জাতীয় স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ লাখো জনতার জন্য পুরোপুরি প্রস্তুত। 16 ডিসেম্বর প্রথম প্রহরে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে 45তম বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপরই পুরো এলাকা উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। সময় সংবাদ, সাভার। সময় সংবাদে আরো থাকছে। অস্ট্রেলিয়ায় আজ প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। এক সময়কার কৃষি প্রধান বাংলাদেশ এখন এগিয়ে চলছে শিল্প উন্নয়নের দিকে। স্বাধীনতা পরবর্তী সময়ে নতুন নতুন শিল্পের প্রসার হলেও পিছিয়ে পড়েছে অনেক পুরনো শিল্প। তাই মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কৃষিভিত্তিক শিল্প আর বহুমুখীকরণের দিকে, এমনটাই মত অর্থনীতিবিদদের। স্বাধীনতার 45 বছরে দেশের শিল্পায়ন নিয়ে ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, যেখানে 80% মানুষই যুক্ত কৃষি ব্যবস্থার সাথে, আর অর্থনীতির প্রায় পুরোটাই কৃষি নির্ভর। তবে সেই গল্প এখন পুরনো। কৃষি নির্ভরতা থেকে দেশ এখন এগুচ্ছে শিল্প নির্ভরতার দিকে। স্বাধীনতার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়নে ব্যাপক বৈষম্যের শিকার হলেও এখন বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 30% অবদানই শিল্প খাতের। পরিসংখ্যান বলছে 1970 সালে মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল 8.72, 1980 সালে 20.63, 1990 সালে 20.69, 2000 সালে 23.31, 2010-এ 26.14 আর 2015-তে এসে দাঁড়িয়েছে 28.14-এ। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের শিল্প বলতে বোঝানো হতো পাট, চা কিংবা চামড়া শিল্পকে। কিন্তু 45 বছর পরে এসেও খুব একটা উন্নয়ন হয়নি দেশের এইসব পুরনো শিল্পের। তবে নতুন নতুন পণ্য যুক্ত হয়েছে আধুনিক বাংলাদেশের শিল্প তালিকায়। বস্ত্র শিল্প থেকে শুরু করে ওষুধ, প্লাস্টিক আর সিমেন্ট শিল্প, মোট দেশজ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ অবদান এসব আধুনিক শিল্পের। আমরা গার্মেন্ট শিল্পকে যেভাবে নার্চার করেছিলাম, অন্যান্য পণ্যের জন্য কিন্তু আমরা সেরকমভাবে এই চাপটা দিচ্ছি না। বাংলাদেশ একদিন হবে পৃথিবীর ফ্যাক্টরি। এই শিল্প ছড়িয়ে যাবে 64 ডিস্ট্রিক্টে। গাণিতিক হিসেবে দেশের অর্থনীতিতে শিল্পের অবদান বাড়লেও প্রত্যাশার চেয়ে তা অনেকাংশে কম বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন প্রকৃত শিল্পায়নের জন্য জরুরি বহুমুখীকরণের। শিল্পের কোনো ডাইভার্সিফিকেশন হচ্ছে না, শিল্প একটা খাতের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে আছে। সস্তা শ্রমভিত্তিক, রপ্তানি ভিত্তিক শিল্প এখানেই। কিন্তু আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্প, ছোট এবং মাঝারি শিল্প, আমাদের ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, কৃষিভিত্তিক শিল্প, এগুলোতে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। আমরা স্বাধীনতা যেখান থেকে শুরু করেছি সেই জায়গা থেকে বিবেচনা করলে আমাদের আরও কিছু পণ্য গত এই 40-45 বছরে একইভাবে বাড়তে পারত। সনাতনী পণ্যগুলোর পাশাপাশি উদীয়মান অনেক পণ্য এখন আমাদের জন্য আগামী দিনের জন্য আসার জায়গা তৈরি করছে। উন্নত বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় তাদের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান 90 থেকে 95%। কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর চিত্র ঠিক তার উল্টো। শিল্পায়নের গতি কম থাকায় উন্নয়নের গতিও থাকে অনেকটাই কম। তাই মধ্যমের দেশের স্বপ্ন পূরণে শিল্পায়নের কোনো বিকল্প নেই আগামী বাংলাদেশের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা এবং ধানের শীষের পাশাপাশি মেয়র পদে লড়ছেন আরও 5 জন প্রার্থী। ভোটের মাঠে ব্যস্ত সময় পার করছেন তারাও। শুনছেন ভোটারদের সমস্যা, দিচ্ছেন সমাধানের আশ্বাস। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থীরাও। নৌকা ধানের শীষের বাইরে ভোটাররা এবার নতুন কাউকে বেছে নেবেন বলে মনে করেন তারা।
জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। মেয়র পদের সব আলোচনায় যেন নৌকা আর ধানের শীষকে ঘিরে। তাই বলে বসে নেই বাকি প্রার্থীরা। পাড়া মহল্লায় সরব তারাও ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। নগরবাসীদের সমস্যার বিষয়গুলো আমলে নিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জে যে মাদক মুক্ত, ইফটিজির মুক্ত সুন্দর একটি পরিচ্ছন্ন স্বচ্ছ নগরী গড়ে তোলার জন্য আমি তরুণ যুব সমাজের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাচ্ছি। 7 খুন, 8 খুন, 9 খুন, 10 খুন যাতে নারায়ণগঞ্জের মাটিতে না হয়, রাজনৈতিক সহিংসতা যাতে না হয়, আমরা চাবো এটা। সবার দৃষ্টি প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীদের দিকে হলেও 22 ডিসেম্বর ভোটাররা এই দুই দলের বাইরে বিকল্প কাউকে বেছে নেবে বলে মনে করছেন তারা। দেখা গেছে যে রাজনৈতিকভাবে বাংলাদেশে দুইটা দলে বিভক্ত আছে, আমাদের ভোটারও আছে, আমরা অভূতপূর্ণ সাড়া পাইতেছি। দেখা যাক ইনশাআল্লাহ 22 তারিখে। একজন প্রার্থী হিসাবে তো অবশ্যই আমি কনফার্ম যে জনগণ মনোনীত প্রার্থী যেহেতু জনগণ অবশ্যই নির্বাচিত করবে। মানুষ আসলে ফেড আপ, মানুষ এখন মার্কার চাইতে ব্যক্তি বা নতুন কিছু চাচ্ছে। জনগণ বলতেছে ভাই এটা আমরা পরিবর্তন চাই, পরিবর্তন চাই যে আওয়ামী লীগ বিমিত অনেক দেখছি। প্রথমবারের মতো দলীয় প্রতীক হতে যাওয়া এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন দলীয় মেয়র প্রার্থী। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রিজার্ভ চুরির ঘটনায় আবারও বাংলাদেশ ব্যাংকেই দায়ী করল ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। এই ঘটনায় তাদের কোনো দায় নেই উল্লেখ করে মঙ্গলবার আরসিবিসির আইনজীবী থিয়া দায়েব বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাংলাদেশ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তা রিজার্ভ চুরির জন্য কম্পিউটার সিস্টেম খুলে দিয়েছিলেন। তদন্ত কর্মকর্তারা রিজার্ভ চুরির জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছেন উল্লেখ করে ওই আইনজীবী বলেন, আরসিবিসিও এতদিন এই বিষয়টি বলে আসছে। বাংলাদেশ ব্যাংক নিজেদের উদাসীনতার দায়ভার অন্যের ওপর চাপাতে পারে না বলেও মন্তব্য করে আরসিবিসি। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া প্রায় $10 কোটি মধ্যে $8 কোটি 10 লাখ ম্যানিলা ভিত্তিক রিজাল ব্যাংকের একটি শাখা হয়ে জুয়ার আসরে চলে যায়। পরে এক ক্যাসিনো মালিকের ফেরত দেয়া মাত্র $1.5 কোটি ফেরত পায় বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করেই রিজাল ব্যাংক এই বিপুল পরিমাণ অর্থ ছাড় করায় তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করে বাংলাদেশ। তবে নিয়ম মেনেই অর্থ ছাড়ের কথা জানায় আরসিবিসি। বিজয় ও স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং নববর্ষ, এই 5টি দিবসকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালির ফুল চাষিরা। পাশাপাশি চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন তারা। তাদের আশা সব মিলিয়ে প্রায় 50 কোটি টাকার ফুল তারা বাজারজাত করতে পারবেন এই দিনগুলোতে। জুয়েল মৃধার তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় 2000 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 11 ধরনের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট বিজয় ও স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভালোবাসা দিবস ও নববর্ষ। এই 5টি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসাব মেলান তারা। তাই সময় মতো ফুল বাজারজাত করতে এখন গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। 2 বিঘা গোলাপ আর গ্যারোডুলাস গেন্দা দিয়ে এভারেজে লাখখানিক টাকা খরচ আছে। এখন বিক্রি করলে 2-4 লাখ টাকা বেচা যাবে, কোনো সমস্যা না। ফুলে আমরা ক্যাপ করাছি, ফুলগুলো বেশি দিন থাকবে, আপনার অনুষ্ঠান আসা পর্যন্ত এই ফুল ক্যাপ করায় রাখলে ফুটবে না এবং বিষমুক্ত থাকবে। ফুল চাষিরা জানান, গত আগস্টে অতিবৃষ্টির কারণে এবার চরম ক্ষতির শিকার হয়েছেন। অনেকের গাছ ও ফুল পচে গেছে। তারপরও ফুলের মূল বাজার ধরতে নতুন করে প্রস্তুত হচ্ছেন তারা। তাদের আশা, ফুলের ভালো দাম পেলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। এরকম বৃষ্টি আর কখনো হয়নি, কোনো বছরও হয়নি। এবার বৃষ্টিতে আমাদের অনেক ফুল পুষে গেছে। আমার 2 বিঘার জারবার চারা নষ্ট হয়ে গেছে। এই অনুষ্ঠানে যদি আমি মালগুলো সুস্থভাবে ভালো দামে বিক্রি করতে পারি তাহলে আমি এই ক্ষতিপূরণটা পোষায় নিতে পারবো। আসন্ন 5 দিবসে প্রায় 50 কোটি টাকার ফুল বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন ফুল চাষি ও ব্যবসায়ী নেতা। আমাদের কৃষকরা এই বাজারজাত করে লাভবান হবে, পাশাপাশি আমাদের এই দেশের অর্থনীতিতে আমরা একটি ভূমিকা রাখতে পারবো। 2015 সালে এই 5টি দিবসে গদখালি চাষিরা প্রায় 46 কোটি টাকার ফুল বিক্রি করেছেন। সময় সংবাদ, যশোর। 1971 সালের এই দিনে মুক্ত হয় সিরাজগঞ্জ এবং বান্দরবন সহ বেশ কয়েকটি জেলা। বাংলার দামাল ছেলেরা একের পর এক সফল অপারেশনের মাধ্যমে পাক বাহিনীকে পরাজিত করে এগিয়ে যায় চূড়ান্ত বিজয়ের দিকে। মুক্তিযুদ্ধের শুরু থেকেই সিরাজগঞ্জে নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। তাদের রুখতে পাল্টা আক্রমণ শুরু করে মুক্তিযোদ্ধারা।
সদর উপজেলার শৈলাবাড়িতে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর জয়ের পর পিছু হটতে শুরু করে পাক বাহিনী। সবশেষ 14 ডিসেম্বর চারিদিকে আক্রমণে সিরাজগঞ্জ ছেড়ে যায় হানাদাররা। স্বাধীনতার ৪৫ বছর পর জেলার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সংরক্ষণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। দুর্গম ও যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় বান্দরবনে বড় ধরনের কোনো যুদ্ধ হয়নি। তবে যুদ্ধকালীন রোয়াংছড়ি এবং নোয়াপতং এলাকায় হানাদার বাহিনী ৫ জনকে গুলি করে হত্যা করে। 14 ডিসেম্বর সাতকানিয়া থেকে একদল মুক্তিযোদ্ধা পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে লাল সবুজের পতাকা উড়িয়ে বান্দরবনকে শত্রুমুক্ত ঘোষণা করেন। আপন কর্মগুণে মানুষের মনে জায়গা করে নেন সমাজের কিছু আলোকিত মানুষ। মৌলভীবাজারে সুদর্শন রবি দাস এমনই একজন। বিনা পারিশ্রমিকে জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত শেখান তিনি। দেশপ্রেমের এই মহান কাজ দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার ইচ্ছা তার। আর জেলা শিক্ষা অফিসার রবি দাসকে এই ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়েছেন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নাম সুদর্শন রবি দাস। শুধু নামেই নয়, কর্মেও তার প্রতিফলন ঘটেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলো ছড়াচ্ছেন মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। 60-এর দশকের শুরুতে কুলাউড়ার চা শ্রমিক পরিবারে তার জন্ম। জেলার শিক্ষার্থীদের নিজ উদ্যোগে বিনা পারিশ্রমিকে শুদ্ধ ভাষা ও সুরে জাতীয় সঙ্গীত শেখান তিনি। শিক্ষার্থীরা জানায়, শুধু জাতীয় সঙ্গীত নয়, রবি দাসের কাছ থেকে তারা শিখছে দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল সঙ্গীত সহ নানা ধরনের ছড়াগান। তাই এই মানুষটি তাদের কাছে একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। উনি আমাদেরকে দেশাত্মবোধক গান, বিভিন্ন ধরনের ছড়া গান শিখিয়েছেন। জাতীয় সঙ্গীতের প্রত্যেকটি লাইন ওনার কাছে শুদ্ধভাবে শিখতে পারছি। শিক্ষকরা জানান, অভাবের কারণে নবম শ্রেণীতে থেমে যায় রবি দাসের শিক্ষা জীবন। এরপর কিছুদিন চা শ্রমিক হিসেবে কাজ করেন। 2013 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঙ্গীত শেখাচ্ছেন। নিজ বাড়িতে গানের ছোট্ট পাঠশালার আয় দিয়ে কোনো মতে চলে তার সংসার। ওনার বাড়ি থেকে হেঁটে, কখনো মোটরসাইকেলের পিছনে, কখনো সিএনজিতে, কখনো বাসে করে বিভিন্ন স্কুলে যান। দেশাত্মবোধের কারণেই তিনি ছুটছেন, এই তার ছুটে চলা। রবি দাসের ইচ্ছা দেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শুদ্ধ তাল, লয় ও সুরে জাতীয় সঙ্গীত শেখানো। এজন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। জাতীয় সঙ্গীতের মধ্যে 4টি বিষয় রয়েছে: সুর, তাল, লয়, উচ্চারণ। এই বাচ্চারা আমার বুঝে না। যখন আমি শুরু করেছি এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তখন বাংলাদেশের 90 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমি শুদ্ধ করে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমি প্রতিজ্ঞা করে আছি, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো এই কাজ আমি ছাড়বো না। এদিকে রবি দাসের এই মহতি কাজকে আরো ছড়িয়ে দিতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসের এই শীর্ষ কর্মকর্তা। সুদর্শন রবি দাসের এই মহতি উদ্যোগ যাতে সারা বাংলাদেশে তিনি ছড়িয়ে দিতে পারেন, সে ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ রাখব। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে মৌলভীবাজারের 7টি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 1193টি। এর মধ্যে 6 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত শেখানো শেষ করেছেন এই আলোর যোদ্ধা। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের বাইরের খবর। কাতারে বিদেশি শ্রমিকদের কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ রেখে শ্রম আইন সংশোধন করা হয়েছে। পরিবর্তিত এই আইন মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে বলে জানায় দেশটির শ্রমমন্ত্রী ইসা আল নুয়াইমি। তিনি বলেন, নতুন আইন অনুযায়ী শ্রম অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে যে কোনো শ্রমিক তার কাফিল বা নিয়োগদাতা পরিবর্তন করতে পারবেন। কাতারে প্রায় সব বিদেশি শ্রমিককেই নিয়োগদাতার নিয়ন্ত্রণে থাকতে হয়। এইসব নিয়োগদাতার বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোরপূর্বক কাজ করানোর অভিযোগ রয়েছে। 2022 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনকে সামনে রেখে কাতারে অবকাঠামো নির্মাণ খাতে বাংলাদেশ, ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছেন। তবে এই শ্রমিকরা মানবতার জীবনযাপন করছেন বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। পরিবর্তিত এই আইনে কাতারে বিদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করবে বলে তা আরও বেশি শ্রমিক বান্ধব করার আশ্বাস দেন মন্ত্রী। তবে দেশটির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তোলা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শ্রমিকদের অধিকার রক্ষায় আইনের কিছু ধারা সংশোধন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে। খেলার খবর।
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের প্রতিপক্ষ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। নর্থ সিডনি ওভালে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়। কিছুদিন আগেই বিপিএলে ব্যস্ত সময় পার করেছেন সাকিব, মাশরাফিরা। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেট শক্ত দল সিডনি সিক্সার্সের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার আদর্শ প্রস্তুতি নিতে কোচ হাতুড়ি সিংহের এই পরিকল্পনা। প্রস্তুতি ম্যাচ হওয়ায় 11 জনের অধিক ক্রিকেটারকে যাচাই করবেন হাতুড়ি সিংহে। এই ম্যাচে মুস্তাফিজকে খেলানো হবে বলেও আভাস মিলছে। অন্যদিকে সিডনি সিক্সার্সে খেলে থাকেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক, জস হেজেলউড, নাথান লায়ন এবং জ্যাক্স বার্ডরা। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় তারা খেলবেন না এই ম্যাচে। সিডনি সিক্সার্সকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হাডিন কিংবা দক্ষিণ আফ্রিকান ইয়ন বোথা। ইপিএল এর খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে শিরোপা দৌড়ে থাকা আর্সেনাল এবং বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। এভারটনের কাছে 2-1 গোলে হেরেছে গানাররা। আরেক ম্যাচে বোর্নমাউথের কাছে 1-0 গোলে হেরেছে লিস্টার সিটি। এই ম্যাচ জিতলে চেলসির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ ছিল আর্সেনালের। গুডিসন পার্কে তাই ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে গানাররা। ম্যাচের 20 মিনিটেই অ্যালেক্সিস সানচেজের গোলে লিড পায় আর্সেনাল। লিড বাড়াতে এরপর একের পর এক চেষ্টা করলেও এভারটনের রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি আর্সেনাল। উল্টো 44 মিনিটে সিমান কোলম্যানের গোলে সমতায় ফেরেন এভারটন। বিরতির পর সমান তালে রয়েছে দুই দল, তবে শেষ হাসি হেসেছে এভারটন। 86 মিনিটে অ্যালেস উইলিয়ামসের দারুণ গোলে উল্লাসে মাতে স্বাগতিকরা। ম্যাচ আর গোল না পাওয়ায় 2-1 গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুর বুদ্ধিজীবী এবং স্মৃতিস্তম্ভ ও রায়ের বাজার স্মৃতিসৌধে মানুষের ঢল। ৭১-এর সব চক্রান্ত নস্যাৎ করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ, বললেন বুদ্ধিজীবীরা। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান। ৪৫তম মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধের সব প্রস্তুতি প্রায় শেষ, চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। স্বাধীনতার ৪৫ বছরে এসে কৃষি প্রধান বাংলাদেশ এগিয়ে চলছে শিল্প উন্নয়নের দিকে। মধ্যম আয়ের দেশে পরিণত করতে বহুমুখীকরণের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। এবং নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকা এবং ধানের শীষের পাশাপাশি মেয়র পদে লড়ছেন আরও 5 প্রার্থী। ভোটাররা নতুন কাউকে বেছে নেবেন বলে আশা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।